request Dr. Shumit Kumar Mukherjee, PT Sir, BOS and Faculty of New Delhi University on the stage for felicitation, and I would like to call Dr. Indrani Das ma'am for felicitate him. দাদা সামনে দিয়ে যেও না। I like to request sir to say something. Krishnendu was one of my favorite students and one of my favorite batches, and he continues to be my favorite and is doing very good, and I'm very pleased that he is doing so good in his profession. I wish one and all who are present here the same, that you work hard on your lines and reach the destiny that you have been actually preferred. I would request that everybody actually stick to they should actually follow their dreams, and I would wish everybody the best of luck, and you are in a very good institute, and hope that you come out with great colors. Thank you so much. internal tubular line, femoral line, subclavian line, or central venous catheter use করতে পারি। এবং আমরা সিনিয়র কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন আমরা 100 to 120 কম্প্রেশন পার মিনিট দিচ্ছি। পুশ হার্ড, পুশ ফাস্ট, সিপিআরের বেসিক রুল। আর হাই কোয়ালিটি সিপিআরের ক্ষেত্রে অ্যাডেকুয়েট কম্প্রেশন রেট 100 to 120 কম্প্রেশন পার মিনিট। প্রপার কম্প্রেশন ডেপ অ্যাট লিস্ট 2 ইঞ্চিস। অ্যাডাল্টের জন্য ফুল চেস্ট রিকয়েল হবে। ম্যাক্সিমাম ইন্টারাপশন মিনিমাল ইন্টারাপশনটা আমাদের খেয়াল রাখতে হবে, আর অ্যাভয়েড এক্সেসিভ ভেন্টিলেশন। এখানকার কি সিচুয়েশন আছে এটি এগুলি করার মাধ্যমে আমরা ব্লাডের বিভিন্ন কম্পোনেন্ট জানতে পারি। ল্যাকটেজ জানি, এবং এগুলো দেখে আমরা রেসপিরেটরি অ্যাক্টিভিটি, অ্যালকোহলিস এবং বাইকার্বনেট ভ্যালু আমরা ঠিক করতে পারি। এদিকে তারপরে আছে ভেন্টিলেশনের মোস্ট ক্রুশিয়াল আইটেম। তোমার একটা পেশেন্ট থেকে ইনকিউবেট করার পর ভেন্টিলেশন দিলে যখন তার প্রপার লাং ফ্যাসিলিটি থেকে আমরা ভেন্টিলেটার করবো পেশেন্টের কী কন্ডিশন আছে, যেমন এআরডিএস পেশেন্ট হতে পারে, রেসপিরেটরি পেশেন্ট হতে পারে। এবং ভেন্টিলেটার পেশেন্টের মোস্ট সবথেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে মনিটরিং। একটা পেশেন্টকে ভেন্টিলেটারে দেওয়ার পর মনিটরিংটা খুবই ইম্পর্টেন্ট, এবং মনিটরিংয়ের সাথে সাথে পেশেন্টের মোট
ভেন্টিলেটারের মোড চেঞ্জ করতে হবে এবং মেকানিক্যাল ভেন্টিলেটার চেঞ্জ করতে হবে এবং করতে হবে পেশেন্টটার কতটা সার্ভাইভ করছে। মানে আমাদের এখানে রোল অফ ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্ট, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্ট, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্ট, এটা আমরা এখানে দেখা আছে অপারেট অ্যান্ড মনিটর লাইফ সাপোর্ট ইকুইপমেন্ট, দেন ইনফ্লুয়েন্স healthcare accurate monitoring alarm, and then assist doctors and scientists for quality control. Critical care technology এবার আমাদের টেকনোলজি প্লাস টাইম প্লাস এই পুরো জিনিসটা একটা টিমওয়ার্কের উপর ডিপেন্ড করছে। যত ভালো টিমওয়ার্ক হবে পেশেন্ট তাড়াতাড়ি সার্ভাইভ করবে এবং টাইম ভেরি ইনভেসিভ বলবে। আর একটা নন ইনভেসিভের মধ্যে ফাইভ টাইমস ইন্ডিকেশন কি কখন আমি নন ইনভেসিভে ইনভেসিভে যাবো পেশেন্ট এনআইভিতে বেরোন গেছে তারপর সেটাকে আমি কখন ইনভেসিভে নিয়ে যাবো কনফার্ম শুধু আমি অল্টারেশন দেখবো তার ভিত্তিতে ডিসাইড করবো করে কোনটা দেখবো যে প্যারামিটারগুলো বললে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা যদি বাড়ে তাহলে সেই কন্ডিশন থেকে শুরু হবে কথা বললে আমরা এই সিনারিওতে কোনো ল্যাবরেটরি ইনভেস্টিগেশন কি করি কোনো বায়োকেমিক্যাল অল্টারেশন কি আমরা দেখতে চাই ধরো কার্ডিয়াক অ্যারেস্ট বলবে কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রে আমরা কোনো বায়োকেমিক্যাল অল্টারেশন আমরা সব ইসিজির ওপরে আমরা ডিপেন্ড করি এটা আসার সঙ্গে সঙ্গে প্রায় করা হয় দেখার জন্য কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে IPOCD মানে পয়েন্ট অফ কেয়ার এমনি ইউরিন টেস্টিং দিয়ে পেশেন্টের বেডসাইড মনিটরিং করা হবে না পয়েন্ট অফ কেয়ার টেস্টিং মানে পয়েন্ট অফ কেয়ার টেস্টিং মানে মিনিং অফ পয়েন্ট অফ POCD নিয়ার পেশেন্ট ডিভাইস টেস্টিং নিয়ার পেশেন্ট এবার তুমি ইউরিন অ্যানালাইসিস করছো যেটাকে নিয়ার পেশেন্ট বলছি ল্যাবরেটরি এবার তুমি যদি নিয়ার বেশি ইউরিন টেস্টিং করো তাহলে তোমার একটা সেন্ট্রিফিউজ রাখতে হবে পেশেন্টের সামনে তারপরে ঘুরবে অসুস্থ পেশেন্ট তার কানে লাগবে তারপর তার একটা তোমার যদি কোনো ইউরিন থাকে ইউরিনটা কার্ডিয়াক হার্মোনের প্রবলেম সেম as কোনো বইতে পড়েছো ইউনিট অ্যানালিসিস কোনো বইতে লেখা আছে কোনোদিন তুমি শুনেছো পেশেন্টের সামনে এসব আমরা এস্টিমেট করে পেশেন্ট কেয়ারটাকে ইনক্লুড করতে পারছি যাতে ডিলে না হয় কোনো কেয়ার সেই জন্য হাসপাতালের পোস্টারটা না এখানে একটা তোমার বক্তব্য থেকে এটা খুব পরিষ্কার এইটা যাতে না হয় এটাকে আটকানোর জন্য আমরা POCD ইউজ করছি এছাড়া কোনো মানে স্ট্যাট রেজাল্ট এছাড়া কোনো তার ইম্পর্টেন্স আছে দিলে না হচ্ছে টাইম সেটিং হচ্ছে তারপরে কস্ট ইফেক্টিভ হয় আমাদের ল্যাবরেটরিতে গিয়ে তোমার একটা গ্লুকোমিটারে করতে কত খরচ
ইন্টারমিডিয়েট রেজিস্ট্রেশন করে 850 টাকা 900 মিটারে একটা কেস করতে কত খরচ? আমি বলি idea? ল্যাবরেটরি বাড়িতেই গ্লুকোমিটার নিয়ে গ্লুকোমিটারে করতে কত খরচ? গ্লুকোমিটার লাগে কত খরচ জানো? আগে 22 টাকা মানে বেশি পরে price ল্যাবে গিয়ে করতে যা খরচ হবে তার থেকে কত খরচ হবে ল্যাবে? সুতরাং ইট ইজ নট অলওয়েজ পসিবল। নেক্সট আমাদের দরকার কখনো কখনো আমাদের বাড়িতে কোনো এমার্জেন্সি সিচুয়েশন সেক্ষেত্রে আমরা বাড়িতে গ্লুকোমিটার বা অক্সিমিটার এইগুলো রাখতে পারি বা কখনো প্রেগনেন্সি কিটের মতো কিট HIV এই সমস্তগুলো ডিটেক্ট করার জন্য আমরা এগুলো বাড়িতেই রাখতে পারি আর এগুলো খুব তাড়াতাড়ি পারি না। আমি এইচআইভি টেস্ট বাড়িতে করতে পারি না। প্রেগনেন্সি কিট বাড়িতে রাখতে আমি তাও করতে পারি না। টেস্ট আমি যদি করি তার রিপোর্ট আমি এইচআইভি টেস্ট করতে পারি। ইউসিটির মূল লক্ষ্য হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার কাম যেখানে ল্যাবরেটরি আছে অথচ আধুনিক সরঞ্জাম নেই, সেখানে আমাকে টেস্ট করতে হবে। বা ল্যাবরেটরি আছে তার ক্ষমতা নেই একটা 50 লক্ষ টাকা দিয়ে এইচআইভি করছো তার Our students will engage in a stimulating discussion that reflects their awareness and critical thinking on healthcare issues. I would like to call Mr. Shomik Banerjee sir, Mr. Ankon Pramanik sir, and Dr. Indrani Das ma'am to conduct the session. সো আমরা এবার আমাদের ডিবেট কম্পিটিশন শুরু করতে চলেছি। তো এতে আমরা প্রত্যেকটা গ্রুপকে পরপর ডেকে নেব, পক্ষে বিপক্ষে উভয়কে। তারপর আমাদের নিয়ম হচ্ছে সব প্রত্যেক শুনাম, প্রত্যেক গ্রুপের জন্য 5 মিনিট করে সময় থাকবে। প্রথমে টপিক ওয়াইজ যে পক্ষে থাকবে সে তার বক্তব্য রাখবে, দেন বিপক্ষে যে থাকবে সে তার পক্ষের বিপরীতে গিয়ে কিছু বক্তব্য রাখবে। দেন ওই পয়েন্টগুলো শুনে পক্ষে যে আছে সে তার পরবর্তী স্টেটমেন্ট রাখবে, অ্যান্ড লাস্ট বিপক্ষে যে থাকবে সেও তার বক্তব্য রাখবে। সো দুটো রাউন্ডে আমরা দেখব পক্ষে বিপক্ষে উভয়কে মিলিয়েই আমাদের এই ডিবেট কম্পিটিশন। There are some rules that it only occur in 5 minutes, 2.5 minutes each student. Now, Shomudi Mondal and Toriel Roy, please come here. Their topic is preventive healthcare is more important than curative healthcare. প্রিভেন্টিভ হেলথ কেয়ার এই কারণেই ইম্পর্টেন্ট, কারণ আমাদের যদি কোনো রোগ নতুন বা কোনো যেমন কোভিড-19 আমাদের যদি আসে, সেটা যদি আমরা সেটা কিওর করার জন্য সেটা আমাদের সেই সময় কোনো মেডিসিন তৈরি হয়নি, সেটার জন্য আমাদেরকে তাকে প্রিভেন্ট করা জানতে হবে, তারপরে আমি তাকে কিওর করার কথা ভাববো। সেই জন্য প্রিভেন্টিভ হেলথ কেয়ার ইজ মোর ইম্পর্টেন্ট। গুড আফটারনুন এভরিবডি, সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আজকের টপিক সম্বন্ধে কিছু বলছি। অ্যান্ড আমার ব্যাচমেট যে বললো করোনা আর কোভিড-19 ব্যাপার নিয়ে, ওটা কি আমরা অ্যাকচুয়াল প্রিভেন্ট করতে পেরেছি? পারিনি। প্রিভেন্ট করার চেষ্টা করেছি, কিন্তু অবশেষে সেটাকে কিউরেটিভের মাধ্যমেই আমরা কিন্তু এখনো লড়াই করেই যাচ্ছি, প্রিভেন্ট অ্যাকচুয়ালি করতে পারিনি।
সো আমার মতে কিউরেটিভ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট দেন প্রিভেন্টিভ। প্রিভেন্টিভ ওটা কিওর করতে মানে কিউরেটিভ কোনো মেডিসিন তৈরি হয়নি, কিন্তু তার জন্য সেটা ভ্যাকসিনেশন তৈরি হয়েছে, ওটা একটা প্রিভেন্টিভের মধ্যেই পড়ে। কারণ ভ্যাকসিন তার আগে কাউকে যে করোনা হয়ে গেছে বলে তাকে আমি ভ্যাকসিন দেবো এটা না, কিন্তু তার আগে তাকে দেওয়া হয় ভ্যাকসিনেশন। সো প্রিভেন্টিভ ইজ মোর ইম্পর্টেন্ট। ওকে, বাট ভ্যাকসিনেশন যে আমরা করব সবার জন্য অ্যাপ্লিকেবল, তার রেজাল্ট যে সবসময় গুড রেজাল্ট নিয়ে আসবে তা তো কোনো গ্যারান্টি নেই। সেটার অনেক সাইড এফেক্ট আসতে পারে, অনেক ব্যাড এফেক্টস আসতে পারে। কার রেজাল্ট নেগেটিভে আসবে, কার রেজাল্ট পজিটিভে আসবে, সেটা তো কিন্তু আমরা আগে থেকে ডিসাইড করতে পারবো না। সেই জন্য কিউরেটিভ হেলথ কেয়ার ইজ মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আমরা ভালোভাবে ডায়াগনোসিস করে ভালোভাবে রোগটাকে চিহ্নিত করে যখন আমরা মেডিসিন দিয়ে সেরে তুলবো, সো সেটা মোর ইম্পর্টেন্ট প্রিভেন্টিভের ক্ষেত্রে। প্রিভেন্টিভ হেলথ কেয়ার এটা কারণ ইম্পর্টেন্ট, কারণ সেটা আমাদের পুরো রিসার্চের মাধ্যমে ভ্যাকসিনেশনটা তৈরি করা হয়, এমনি যেমন তেমন ভাবে তৈরি করা হয় না। তো সেটা অনেক টেস্টের মাধ্যমে তৈরি করা হয়। এখানে কিউরেটিভ হেলথ কেয়ারের মাধ্যমে অনেক টেস্টের মাধ্যমেই আমরা অনেক মেডিসিন অ্যান্টিবায়োটিক্স এগুলো তৈরি করে থাকি, ওগুলো এমনি এমনি আসে না। তো সেক্ষেত্রে তাহলে তো এইচআইভি আমরা প্রিভেন্ট কেনই করি? ঠিক আছে, সবকিছু প্রিভেন্ট করা যায় না, সেই জন্য কিউরেটিভ হেলথ কেয়ার ইজ মোস্ট ইম্পর্টেন্ট। কারণ কিউরেটিভ হেলথ কেয়ার যদি না থাকে প্রিভেনশনের কথা ভাবাটা উচিত নয়, বা প্রিভেনশন নিয়ে যদি আমরা ভাবতে থাকি কিওর কারণ কথা বলে যাবো। আর ত্রুটি মুক্ত জীবন এটা কল্পনাতীত, ত্রুটি নিয়ে বেঁচে থাকাই আমাদের হিউম্যান বিং এর কাজ, আর পুরো প্রাকৃতিক এটাকেই বজায় রাখে। ত্রুটি মুক্ত জীবন যদি আমরা ভাবতে থাকি, আমরা কল্পনায় বেঁচে থাকাটাই বেটার ছিল। তাহলে প্রিভেন্টিভ যদি ইম্পর্টেন্ট নাই দেওয়া হয়, তাহলে মানুষকে মাস্ক ইউজ করা, কোভিড এর সময় যেটা বলা হতো যে মাস্ক ইউজ করো এই করো, সেটা কেন বলা হতো? নট সেটা প্রিভেন্টিভ, সেটা আমরা সেফটি হিসেবে চুজ করেছিলাম। ওটা সেফটি যেটা প্রিভেন্টিভের মধ্যেই পড়ে। অবভিয়াসলি, কারণ হেলথ কেয়ারে কিউরেটিভ হেলথ কেয়ার কি আমাদের হেলথ কেয়ারের মধ্যে পড়ছে না? সেটা আমাদের কিউরেটিভ হেলথ পড়ছে, কিন্তু আগে কোনো যদি ডিজিজ হয় তার আগে আমাকে ভাবতে হবে তাকে আমি প্রিভেন্ট করব, তার আগে আমাকে ডায়াগনোসিস করতে হবে না যে আমার কি রোগ হয়েছে অ্যাকচুয়াল। সেখানে আমি আগে কোনো কিছু ডায়াগনোসিস করলাম না, অলরেডি আমি কিছু একটা রোগ খুঁজে নিয়েছি, আমি তাকে প্রিভেন্ট করার জন্য ভ্যাকসিনেশন চালিয়ে গেলাম, সেটা তো হয় না। তার নেগেটিভ সাইড এফেক্টস আসতে পারে, সো সেটাকে কিভাবে হ্যান্ডেল করবে, সেটার জন্য কিউরেটিভ হেলথ কেয়ার ইজ মোস্ট ইম্পর্টেন্ট। যদি বাড়ির পাশে ডেঙ্গু হয় বা এই হয়, সেটা জন্য আমাদের প্রথমে বলা হয় যে কি কি করা উচিত নয়, আমাদের আগে বলে দেওয়া হয় না যে তাহলে তুমি এটার ওষুধ জন্য রেডি রাখো। ওটা কেন করা হয়? ওটা প্রিভেন্ট করার জন্য না, ওটা তো সেফটি, যে এটা হলে যাতে এড়ানো যায়। অবভিয়াসলি সেফটি ইজ দ্য প্রিভেন্টিভ, মোস্ট প্রিভেন্টিভ। প্রিভেন্ট সবকিছু করতে পারি না আমি, সবকিছু আমরা যতটা পারি প্রথমে আমাদের ভাবতে হবে যে প্রিভেন্টিভ হেলথ কেয়ার, তারপরে আমরা তার কিউরেটিভ কথা বলবো। ওকে, আমিও মানে যে প্রিভেন্টিভ হেলথ কেয়ার ইজ মোস্ট ইম্পর্টেন্ট। যদি আমি কিছুক্ষণের জন্য ভেবে নিই, তাহলে আমরা কি ভাববো? আমরা সবকিছু প্রিভেন্ট করে নিলাম, আমরা জীবন থেকে ত্রুটি উড়িয়ে দিলাম, আমরা রোগ মুক্ত হয়ে গেলাম, কিভাবে বেঁচে থাকবো? একটা বাচ্চা যখন জন্ম নেয় তার ইমিউনিটি পাওয়ার খুবই কম, তখন তো সে রোগাক্রান্ত হবে। সেক্ষেত্রে আমরা সেই রোগটাকে কিভাবে প্রিভেন্ট করব? সামান্য কমন পিপলের জ্বর, সর্দি, কাশি, কমন কোল্ড যেগুলো হয়, সেগুলোকে আমরা প্রিভেন্ট করি না কেন? করিনি নাকি করার চেষ্টাও করিনি? হ্যাঁ, অবভিয়াসলি করার চেষ্টা করেছি, বাট আমরা পারিনি। সেগুলোকে আমরা কিভাবে কিওর করছি? কিউরেটিভ হেলথ কেয়ারের মাধ্যমে। সো এক্ষেত্রে আমাদের মানব জীবনে, দৈনন্দিন জীবনে কিউরেটিভ হেলথ কেয়ার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং দেন প্রিভেন্টিভ হেলথ কেয়ার। বাচ্চাদের যখন হয় তখন ছোটবেলা তাদেরকে অনেক ভ্যাকসিনেশন দেওয়া হয়, সেটা প্রিভেন্ট করার জন্য তো দেওয়া হয় না? প্রিভেন্ট করার জন্য দেওয়া হয়, তারপরেও যদি হয় তখন কি অপশন? তখন তো সেই কিউরেটিভ হেলথ কেয়ারই আসছে না লাস্ট অপশন। প্রিভেন্টিভ হেলথ কেয়ার ইজ মোর ইম্পর্টেন্ট। এই কারণে প্রিভেন্টিভের জন্য আমার অপোজিশন বলছে প্রিভেন্টিভের জন্য ভ্যাকসিনেশন করা হয় বাচ্চাদের, ঠিকই আছে। প্রিভেনশন করার জন্য আমরা ভ্যাকসিনেট করে দিলাম, ভ্যাকসিনেট করার পরে কি আমাদের সেই রোগটা হবে না? একদম গ্যারান্টি দিয়ে আমরা কেউ বলতে পারি? মেন বডি এন্ড মাইন্ড দুটো হচ্ছে আমাদের একই কয়েনের দুটো সাইড। সো আমাদের একটাকে যদি নেগলেক্ট করা হয় তাহলে অপোজিটটাও এফেক্ট হবে। যেমন আজকালকার সবাইকার মধ্যে এই অ্যাংজাইটি, স্ট্রেস, ডিপ্রেশন এটা অনেক বেড়ে গেছে। এর জন্য রেজাল্টে আসছে কি আমাদের ফিজিক্যাল হেলথে হার্ট ডিজিজ আসছে, ইমিউনিটি লো হয়ে যাচ্ছে, আবার এমনকি হাই বিপির সমস্যা দেখা যাচ্ছে। Good afternoon everyone. Myself Spondan from BPA second year. Mental health and physical health both are important, but mental health এর কিছু drawback আছে।
যেমনটা এখন যা নেটওয়ার্কিং সিস্টেম বা এখন যা এগিয়ে গেছে সবকিছু, তো তাতে করে যদি আমরা কোনো কিছু নিয়ে বেশি করে চিন্তা করতে থাকি বা ভাবতে থাকি, মেন্টাল হেলথের মধ্যে সেটা এফেক্টেড হচ্ছে। বাট ফিজিক্যাল হেলথ মেন্টাল হেলথের থ্রুই তো এফেক্টেড হয়ে যাবে। মেন্টাল হেলথে কোনো চিন্তা করা হচ্ছে, বাট ফিজিক্যাল হেলথে সেটা কোনো প্রবলেম নেই, বাট মেন্টাল হেলথে চিন্তা করার জন্য সেটা ফিজিক্যাল হেলথের উপর এফেক্ট ফেলবে। তো সেই জন্য মেন্টাল হেলথটাকে বেশি প্রায়োরিটি দেওয়া যাবে না। প্রায়োরিটি দেওয়া যাবে না? না। কিন্তু মেন্টাল হেলথের অ্যাংজাইটি, স্ট্রেস এগুলোকে যদি না রিমুভ করা যেতে পারে তাহলে তো আরো তো এই প্রবলেমগুলো তো বাড়তে পারে। হ্যাঁ, তো আমি ধরলাম বাই চান্স একটা কোনো পেশেন্ট আমার কাছে এসেছে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, তো সেই পেশেন্টকে যদি আমি ফার্স্ট মেন্টাল হেলথ দিতে যাই, তার যদি ফিজিক্যাল হেলথটাকে না দেখার চেষ্টা করি, তো পেশেন্টটা তো ডিটোরিয়েট করবে তার মেন্টাল হেলথ দেখতে দেখতে। কিন্তু শুধু ওই ক্ষেত্রে না, আরো তো অনেক কিছু ব্যাপার আছে যেখানে আমাকে মেন্টাল হেলথেরও সেম কেয়ার নিতে হবে। যেমন কোনো পেশেন্টের যদি এখন হাই বিপি থাকে, তখন তাদের ক্ষেত্রে তো আমি আগে তো কজটা আমাকে বার করতে হবে। তো কজ বার করতে গিয়ে আমি তার মেন্টাল হেলথের উপর বেশি ফোকাস করি, তার বিপি লো না হয় সেটা যদি ফিজিক্যাল হেলথের মাধ্যমে না দেখি, তো মেন্টাল হেলথের জন্য তো তার বিপি লো এমনি হয়ে যাবে। তো আমি যদি ফিজিক্যাল হেলথের ট্রিটমেন্ট না করি, শুধু মেন্টাল হেলথ প্রলং ট্রিটমেন্ট, তো তার হাইপোটেনসিভ হয়তো সে এমনি আরো এফেক্টেড হয়ে যেতে পারে। তাহলে সিজোফ্রেনিয়া টাইপের ডিজিজগুলো কোনো ইয়ে নেই? সিজোফ্রেনিয়া এরকম ডিজিজগুলো কোনো ট্রিটমেন্ট করা যাবে না? মানে এগুলো তো মেন্টালি ইয়ে করবে, এর জন্য তো ফিজিক্যালি তো অনেক রোগ আসতে পারে। তাহলে সেগুলোর ক্ষেত্রে আমি বলছি সব রোগের ক্ষেত্রে তো দুটোরই মানে একটা কিছু ক্ষেত্রে তো ড্রব্যাক থাকবে, আমি সেই ড্রব্যাকটা নিয়ে কথা বলছি। এমনও হতে পারে কিছু রোগের ক্ষেত্রে দুটোই বোথ ইম্পর্টেন্ট, বাট সব দিকে তো সেটা নয়। আমাদের তো মেন্টাল ফিজিক্যাল দুটোকে একসাথে সেম প্রায়োরিটি দিতে হবে। শুধু আমি ফিজিক্যাল হেলথকে প্রায়োরিটি দিচ্ছি, মেন্টাল হেলথে কে দিচ্ছি না, তাহলে তো সমস্যা। সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কোন একটা পারসন এমন কিছু সিচুয়েশনে গেছে, যে সিচুয়েশনে যাওয়ার ফলে সে মনে মনে ভাবছে যে আমার এইচআইভি পজিটিভ হয়ে গেছে, কথার কথা এক্সাম্পল দিলাম, বাট তার আলটিমেট সে বারবার করে রিপোর্ট করছে, বারবার করে টেস্ট করছে তার মেন্টাল হেলথের জন্য, যেটা ফোবিয়া বা ওসিডি তে পরিণত হয়ে গেছে, যে আমার এইচআইভি পজিটিভ হয়ে গেছে, বাট তার ফিজিক্যালি রিপোর্ট কিন্তু তার নেগেটিভ, বাট সে বারবার করে যাচ্ছে ফিজিক্যাল ট্রিটমেন্ট করানোর জন্য যে আমার রিপোর্ট পজিটিভ। আমার তার মানে এখানে কোনো রিপোর্টের মধ্যে কোনো ভুল আছে? সে মানতেই পারছে না যে আমার রিপোর্ট নেগেটিভ হয়েছে, সে বারবার করে ভাবছে আমার রিপোর্ট পজিটিভ। এই ক্ষেত্রে আমি কি বলবো? তাহলে তো মেন্টাল হেলথে তো ঠিক করতে হবে, তাকে তো ঠিক করে কাউন্সেলিং এর দরকার আছে। এই ক্ষেত্রে তো ফিজিক্যাল হেলথ ডাউন হয়ে যাচ্ছে। সে তো মনে মনে ভাবছে, সে তো ওটা তো ইমাজিন করছে না যে তার এইচআইভি পজিটিভ, কিন্তু তো রিপোর্ট তো নেগেটিভ আসছে। রিপোর্ট নেগেটিভ আসছে, তাহলে তো আমার মেন্টাল হেলথের তো করা উচিত, ঠিক করা উচিত আগে। মেন্টাল হেলথের জন্য তো সে ভাবছে, এবার তার যদি মেন্টাল হেলথের আমি ট্রিটমেন্ট করতে যাই এবং তার যদি সেটা পজিটিভ হয়ে থাকে, সেক্ষেত্রে তার ট্রিটমেন্ট কিভাবে চালাবে? তখন তাকে দুটোই কেয়ার নিতে হবে। তো আমাদের টপিকে তো এটা যে ফিজিক্যাল মেন্টাল দুটোকেই কেয়ার করতে হবে, ধরি না যে কোনো একটাকে। তো সেই ক্ষেত্রে মেন্টাল হেলথকে যদি কিওর করতে গিয়ে ফিজিক্যাল হেলথকে না করা হয়, তো সেক্ষেত্রে জিনিসটা তো প্রলং হয়ে যাচ্ছে। ফিজিক্যাল মেন্টাল দুটোরই ট্রিটমেন্ট দরকার। ফার্স্ট প্রায়োরিটি ফিজিক্যাল হবে, কিন্তু মেন্টালটাকে নেগলেক্ট করা যাবে না। তাহলে এখন একটা অ্যাক্ট আছে, প্রত্যেকটা পরীক্ষা বা সবকিছুতে আমরা দেখে থাকি যে একটা পিএইচ কোটা থাকে 4%। তা পিএইচ কোটাটা দেখানো হয় ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে, যেটা তার কোনো অটিজমাল ডিজিজ থাকতে পারে, কানে না শুনতে পারে বা কিছু হতে পারে। তো এমনও কিছু পেশেন্ট আছে যারা মেন্টালি এমনই স্ট্রেসড যে তারা পড়াশোনা করতে পারছে না, তো তার তো কোনো ফিজিক্যালি প্রবলেম নেই, কিন্তু এই যে মেন্টালি স্ট্রেসড আছে একে তো প্রায়োরিটি দেওয়া হয় না, দেওয়া হয় যে ফিজিক্যালি এফেক্টেড থাকে। এটা কেন? সেই জন্য তো মেন্টাল পেশেন্টদেরকে অ্যাওয়ার করতে হবে না, যে সেইগুলোর কাউন্সেলিং করা হোক। কিসের কাউন্সেলিং? আচ্ছা, আমি সোশ্যাল অ্যাওয়ারনেস কিছু বলছি। যারা আমরা একাডেমিক কোনো হেলথ স্টাফ ওভারটা, যেমন একটা একাডেমিক সেক্টর আছে বা কোনো একটা ক্লিনিক্যাল সেক্টর আছে, তারা অনেক সোশ্যাল অ্যাওয়ারনেস করতে পারে। যেমন অনেক রকম যারা সাধারণ মানুষ তাদের অনেক ভ্রান্ত ধারণা থাকে, যদি একাডেমিক সেক্টর কোনো থাকে তাদের ক্ষেত্রে সেই কোনো ডিএস সম্পর্কে নলেজ যদি বেশি থাকে, তাও কি হবে, বাইরে যারা থাকে তাদের যে ভ্রান্ত ধারণাগুলো তারা সেটা হচ্ছে যে প্রিভেনশন করতে পারে। এবং যারা ক্লিনিক্যাল যারা সেক্টরে আছে তারা হচ্ছে যে বাইরে যে আমার টেস্টিংগুলো করা হয় এরকম প্রসিডিউর না মেনেই করা হয়, ফলে সেখানে ইনফেকশন হতে পারে। ফলে ক্লিনিক্যাল সেক্টরে কোনো হেলথ কেয়ার প্রফেশনাল সেখানে হচ্ছে যে প্রপার প্রসিডিউর মানে করতে পারে, ফলে এখানে আমাদের একটা সোশ্যাল অ্যাওয়ারনেস এখানে ক্রিয়েশন হয়। আমাদের টপিক ছিল
clinical sector versus academic sector in aspect of the society, serve of the society. এখানে যদি আমি তুলে ধরতে চাই আমাদের একাডেমিক সেক্টরের ড্রব্যাকস আর ক্লিনিক্যাল সেক্টরের ড্রব্যাকস যদি আমি তুলে ধরি, তাহলে একাডেমিক সেক্টরে যদি আমি বেশি মন দিই তাহলে ক্লিনিক্যাল সেক্টরের ক্ষেত্রে তার প্রভাব কিভাবে কমছে। যদি আমি একাডেমিক সেক্টরে পড়ানোর দিকে বা পড়ার দিকে বেশি মন দিই তাহলে তো আমি হাতে কলমে সেটা করে দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে ক্লিনিক্যাল সেক্টরে যে আমি সোসাইটিকে সার্ভ করব, সেক্ষেত্রে আমার চিকিৎসার মানটা কমে যাচ্ছে। আর ক্লিনিক্যাল সেক্টরে যদি আমি বেশি জোর দিই বা একাডেমিক সেক্টরে যদি জোর না দিই তাহলে আমার নলেজের মানটা কমে যাচ্ছে, যার ফলে আমার সেখানে চিকিৎসায় প্রবলেম হতে পারে বা আমি ভুলভাল ট্রিটমেন্ট হয়ে যেতে পারে এরকম মানুষের। বাট একটা একাডেমিক সেক্টর যদি তার একাডেমিক সম্পর্ক নলেজ নাই থাকলো, সে ক্লিনিক্যাল সেক্টর গেল, সে ক্লিনিক্যাল সেক্টর প্রপারেশন করবে কি করে? মানে একটা একাডেমিক সেক্টরে একটা ক্লিনিক্যাল যে আছে সেক্টরে, সে তার কোনো রকম একাডেমিক নলেজ নেই, সে ডাইরেক্ট যদি ক্লিনিক্যাল সেক্টর যায় তবে সে সেখানে পড়াশোনা করবে কি করে? তার কোনো রকম নলেজ তো নেই সেখানে। কিন্তু ক্লিনিক্যাল সেক্টরে তো ক্লিনিক্যাল সেক্টর এমন একটা জায়গা যেখানে মানুষ কাজ শিখতে শিখতে নিজের নলেজ বাড়ায় আর মানে সবার নলেজ গেইন হতেও সাহায্য করে নিজের সাথে। তো ক্লিনিক্যাল সেক্টরের ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে একাডেমিক সেক্টরে যদি আমরা ক্লিনিক্যাল সেক্টরের সাথে কমিউনিকেশন গ্যাপটা না কমাই তাহলে আমাদের ক্লিনিক্যাল সেক্টরে প্রবলেম হতে পারে। একাডেমিক সেক্টরের সাথে যদি আমরা ক্লিনিক্যাল সেক্টরের কমিউনিকেশন গ্যাপটা যেটা আছে সেটা যদি আমরা না কমাই তাহলে ক্লিনিক্যাল সেক্টরে সমস্যা হতে পারে। কিন্তু কোনো পড়াশোনা ডাইরেক্ট যদি ক্লিনিক্যাল সেক্টর দিয়ে কাজে করে বলে সে তো কোনো রকম নলেজ নেই, তবে সেই পেশেন্টের ক্ষেত্রে যা কোনো প্রসিডিউর করবে তার তো অনেক কমপ্লিকেশন দেখা দিতে পারে। একাডেমিক ক্ষেত্রে তো পুরো নলেজটা দেওয়া সম্ভব নয়। এমন ক্লিনিক্যাল সেক্টরে এমন অনেক টেকনোলজিস আছে, এমন অনেক আউটরিচ প্রোগ্রামস আছে যেগুলো একাডেমিক সেক্টরের থেকে ক্লিনিক্যাল সেক্টরে ভালো মানে বোঝানো হয়। সেক্ষেত্রে আমাদের ক্লিনিক্যাল সেক্টরটাকে বেশি প্রাধান্য দেওয়া উচিত বলে আমার মনে হয়। কোনো ওরকম নলেজ ছাড়া ছিল যে তারা যদি ক্লিনিক্যালে প্রসিডিউর করতে যায় তাকে তো অনেক কমপ্লিকেশন লাগতে পারে। সে জানেই না, অনেক রকম দেখা যায় যে পেশেন্টের ক্ষেত্রে ডিফারেন্ট থাকে, কিন্তু তার ক্ষেত্রে একটা যদি একাডেমিক সেক্টরে কোনো পার্সোনাল ইঞ্জিনিয়ারিং হয়ে যায় তার ক্ষেত্রে একটা আনাত করে পাওয়া যে এখান থেকে জিনিসটা একটা ফলাফল ইনভেস্ট করতে পারে। তো ডাইরেক্ট তার কোনো একটা নলেজ নেই বা কোনখানে কোন জিনিসটা একটা জানেই না, তো সে ডাইরেক্ট ক্লিনিক্যাল প্রশ্ন করতে পারে। মাইক চেঞ্জ হলো can online learning platform replace traditional teaching method in allied health education? আজকে আমাদের ডিবেটের টপিক হলো can online learning platform replace traditional teaching method in allied health education? আমরা যারা এখানে আছি আমরা সবাই ট্র্যাডিশনাল টিচিং মেথডের মাধ্যমে পড়াশোনা করছি, কিন্তু এই ঘরে বসে থাকা প্রত্যেকটা স্টুডেন্ট কোনো না কোনো সময় বা সব সময়ই কোনো না কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে সাহায্য নিয়েছি। তো আমরা ধীরে ধীরে এই অনলাইন প্ল্যাটফর্মের অভ্যস্ত হয়ে পড়ছি এবং এটি প্রতিনিয়ত আমাদেরকে পড়াশোনায় সাহায্য করছে। তো আমি বলতে চাই যে হ্যাঁ, অবশ্যই অনলাইন প্ল্যাটফর্ম ট্র্যাডিশনাল টিচিং মেথডকে রিপ্লেস করতে পারে, কারণ অনলাইন প্ল্যাটফর্ম আমাদেরকে ফ্লেক্সিবিলিটি এবং অ্যাক্সেসিবিলিটি দেয়, যার কারণে একজন স্টুডেন্ট যে কোনো জায়গায় বসে যে কোনো সময় পৃথিবীর যে কোনো দেশের ভালো ভালো লেকচারারের বেস্ট লেকচারটা শুনতে পারে। এবং ক্লাসরুমে অনেক সময় দেখা যায় যে অনেক স্টুডেন্ট একসাথে আমরা বসি,
তার জন্য আমাদের শুনতে অসুবিধা হয়, ইন্টারাকশনে অসুবিধা হয়, জিজ্ঞাসাবাদ করতে অসুবিধা হয়। সেখানে অনলাইনে যদি আমরা টিচিংটা নিই তাহলে আমরা নিজেদের কমফোর্ট জোনের মধ্যে বসে একাধিকবার চাইলে লেকচারটাকে রিপিট করতে পারি, সেটাকে দেখতে পারি। এবং কস্টের যদি কথাতে আসি, দেখা যায় যে ট্রেডিশনাল মেথড আছে সেখানটাতে যদি পড়াশোনা হয় তাহলে স্টুডেন্টরা যারা কিনা দূরের কলেজে ভর্তি হচ্ছে তাদেরকে যাতায়াতের জন্য এক্সট্রা সময় দিতে হচ্ছে, এক্সট্রা এফোর্ট দিতে হচ্ছে, সেখানে একটা টাকা পয়সার খরচ হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, এনার্জি নষ্ট হচ্ছে। এবং অনেক স্টুডেন্ট যাদের বাড়ি আরো দূরে, যারা হয়তো অন্য শহরে পড়াশোনা করতে এসেছে, তাদেরকে তো আলাদাভাবে সেখানে থাকতে হচ্ছে, তাদের নিজেদের রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘর বাড়ি ছেড়ে থাকা সবকিছু সেখানে করতে হচ্ছে। আমরা কোভিডের সময় দেখতে পেয়েছি যেখানটাতে পুরো শিক্ষা ব্যবস্থা ঢুকছিল, সেখানটাতে অনলাইন এডুকেশন অক্সিজেন জুগিয়েছে শিক্ষা ব্যবস্থাকে, এবং অ্যালাইড হেলথ সায়েন্সও এর বাইরে নয়, এটাকেও এগিয়ে নিয়ে গেছে তখন অনলাইন শিক্ষা ব্যবস্থায়। অনলাইন তাই অবশ্যই বলতে চাই যে হ্যাঁ, অনলাইন এডুকেশন রিপ্লেস করতে পারছে। অনলাইন এডুকেশন কোনোদিনই অফলাইনকে রিপ্লেস করতে পারবে না, কারণ আমরা আছি একটা অ্যালাইড হেলথ সায়েন্স প্রফেশনে। তো আমরা যদি নিজেদের হেলথই না ঠিক রাখি তাহলে আমরা কি করে লোকেদের হেলথ ঠিক রাখবো? আমি যদি এক জায়গায় বসে সবসময় পড়াশোনা করতে চাই, ঘরে বসে পড়াশোনা করি, আমার স্পাইনের প্রবলেম, চোখের প্রবলেম, স্ক্রিন টাইম বেড়ে যাবে, নিজেদের ইয়ারিং হেডফোন পরে থাকার জন্য ইয়ার প্রবলেম। এবং আমরা যেই প্রফেশনে আছি এখানে টিম ওয়ার্ক খুব জরুরি, টিম ওয়ার্ক, ডিসিপ্লিন, এগুলো খুব জরুরি। যদি আমরা সবার মাঝখানে থেকে ডিসিপ্লিন, টিম ওয়ার্ক নাই শিখলাম, আমরা যদি একা একা ঘরে বসে সবটা করে নিলাম এবং সেটাকে আমরা ক্লিনিক্যালি এসে কি করে মানে এনহ্যান্স করব? আমরা অনলাইনে দেখে নিচ্ছি যে এইটা প্রসেসটা আমাকে এইভাবে করতে হবে, কিন্তু যদি আমরা সেটা হাতে একবার নাই শিখলাম, যদি আমরা ক্লিনিক্যালি এসে নাই শিখলাম, আমরা সেটা সবসময় চাকরি ক্ষেত্রে এসে সেটা মানে ইনপুট করতে পারবো না, আউটপুট দিতে পারবো না। তো অনলাইন কোনোদিনই অফলাইনে জায়গা নিতে পারবে না। এবং আমাদের অফলাইন একটা ভ্যালু শেখায় যে টিচার্সদের, বন্ধুদের সঙ্গে কি করে অ্যাডজাস্ট করতে হয়, কি করে তাদেরকে রেসপেক্ট দিতে হয়, সেটা সবসময় অনলাইনে করে না, কারণ অনলাইনে আমরা একলা শিখছি, একলা দিচ্ছি, একলা করছি। এবং দিদি যে বললো পৃথিবীর যেখানে খুশি থেকে যখন খুশি আমি যা খুশি করতে পারবো, সেখান থেকে একটা ইন্টারনেট কস্ট, একটা অ্যাফোর্ডেবিলিটি, একটা ইনফ্রাস্ট্রাকচার, এগুলো সবটা ম্যাটার করছে। সব সময় সব জায়গায় ইন্টারনেট সমান থাকে না। কোনো টাইমে একটা ইম্পর্টেন্ট লেকচারের মাঝখানে দিয়ে একটা মানে চট করে ইন্টারনেট যদি কেটে যায়, একটা ইম্পর্টেন্ট টপিক যদি মিস হয়ে যাবে, সেখানে সেই টপিকটা আর পাচ্ছি না, মানছি পরে আমি সেটাকে রিপ্লে দেখতে পারবো, বাট সেই ফিলটা আমি পাচ্ছি না। যখন একটা টিচার কন্টিনিউ আমাকে বোঝানোর চেষ্টা করছে, আমি রিপিটে যদি দেখতে চাই বা আমি যদি রেকর্ডেড লেকচার দেখতে চাই, তখন কিন্তু আমি সেখানে কোনো মানে কোশ্চেন আস্ক করতে পারছি না, বা টিচার আমাকে কোনোদিন একটা হিউম্যান অ্যাফোর্ডেবিলিটি দিতে পারছে না। একটা টিচার আর স্টুডেন্টের যে কানেকশন, সেটা যখন সামনাসামনি না হচ্ছে, যখন অনলাইনে থাকছে, সেটা কোনোদিন মানে এফেক্ট করবে না। স্টপ 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 হয়ে গেছে। A very good afternoon to everybody. আজকে আমাদের ডিবেটের টপিক হচ্ছে এআই হেলথ প্রফেশনাল, অ্যালাইড হেলথ প্রফেশনালদের রিপ্লেস করতে পারবে কিনা। এই 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে এআই আর স্বপ্ন নেই, এটা বাস্তবে চলে এসেছে। একজন ফিজিওথেরাপিস্ট বা একজন যদি রেডিওগ্রাফার বা কোনো ল্যাব টেকনোলজিস্ট এআই এর সাহায্যে যথেষ্ট অ্যাকিউরেট এবং স্পেসিফিক ডায়াগনোজ করতে পারে। একটা এক্সরেতে এআই খুব স্পেসিফিক্যালি ইন আ মিনিট সেটাতে কি ফ্র্যাকচার আছে, কি টিউমার আছে, যথেষ্ট ভালোভাবে ডায়াগনোজ করে দিতে পারে। তো আমার মনে হয় এআই যথেষ্ট ভালোভাবে আমাদের অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনাল যাদেরকে অ্যাসিস্ট করতে পারবে এবং একটা বড় রোল প্লে করতে পারবে মেডিকেল সিস্টেমে। গুড আফটারনুন এভরিওয়ান। এআই যে কাজ করে তার কিন্তু একটা লিমিটেশনের ওপর কাজ করে। তো দাদা যেটা বললো যে রেডিওগ্রাফি মানে এক্সরে বা এই সব কিছু, তো ডায়াগনস্টিক রেটিনোপ্যাথি মানে এই করার সময় তার যে রেজাল্টটা আমরা মানে রিপোর্টটা আমরা সেখান থেকে নিয়ে এআই এ দিচ্ছি, সেখানে প্রপার একটা রিপোর্ট দিতে পারছে না, কারণ সে যে লিমিট পর্যন্ত কাজ করে। সেটা ছাড়াও লিমিটের জন্য তো আপগ্রেডেশন আছে। আমরা জানি যে কোনো ধরনের সফটওয়্যার বা ইলেকট্রনিক জিনিস আপগ্রেড হয়, এটা তো এক ধরনের সফটওয়্যার আপডেট হবে। আজকে এই একটা এরর আসছে মানে যে আগামী বছর সেই এররটা থাকবে তার তো কোনো মানে নেই। যত দিন যাবে এই সফটওয়্যার আপডেট হবে, আরো বেশি স্পেসিফিক হবে আমাদের সিস্টেম। হ্যাঁ, কিন্তু সে যে লিমিটে কাজ করছে তারপরেও যদি তার
সে ছাড়াও যদি পেশেন্টের আরও কোনো অ্যাবনর্মালিটিস বা ক্রিটিক্যাল সিচুয়েশন হয়, এআই তো তুমি যতটা বললে যে ওই লিমিট পর্যন্ত কাজ করে, কিন্তু তাছাড়াও যদি কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন আসে সেই ডেটাটা এআই এর কাছে নেই, তখন তো সেটা ডিটেক্ট করতে পারছে না। ওটাই তো বললাম আপগ্রেডেশন, এটা তো ইগনোর হলো, তো ওর কাছে নেই। আপগ্রেডেশন হতেও তো টাইম লাগবে, ক্রিটিক্যাল সিচুয়েশন আছে সেখানে তো সে সঙ্গে সঙ্গে প্ল্যান বিতে চেঞ্জ করতে পারছে না। ক্রিটিক্যাল সিচুয়েশন বলতে যদি আমি কোনো একটা एग्जांपल দিই, না মব এসছে, হ্যাঁ মবে কি করে এআই হেল্প করবে? মবে আমরা দেখেছি অনেক সময় বেশিরভাগ ব্লাড দিতে লাগে পেশেন্টদেরকে, হ্যাঁ পেশেন্টের ব্লাড দিতে লাগে, তো সেখানে প্রতিটা পেশেন্টের ব্লাড গ্রুপ করার জন্য এআই ভালোভাবে সাহায্য করতে পারে। শুধু ব্লাড গ্রুপ ডিটেক্ট করে তো কোনো পেশেন্টের প্রপার ডায়াগনোসিস করা যায় না। এখন রোবোটিক্সের কথা আসছে না, অনলি এআই। একজন ক্লিনিশিয়ানই করবে কাজ, এআই হেল্প করবে, অ্যাসিস্ট্যান্সের কথা বলছি, রোবোটিক্সের না। রোবট আলাদা, এআই আলাদা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে দিয়ে রোবট তৈরি হয়। এছাড়াও এআই আচ্ছা হিউম্যান বিং যেটা করতে পারে, যে ইমোশন নিয়ে পেশেন্টের সাথে কমিউনিকেট করে, তো এআই তো সেটা করতে পারবে না। বাড়িতে ভয়েস রিকগনিশন, ফেসিয়াল এক্সপ্রেশন ইনডিউসড এআই অলরেডি বেরিয়ে গেছে। এআই কে আমরা হ্যাঁ পুরোপুরি রিপ্লেস করতে পারবো না, একটা সাপোর্ট টুল হিসেবে ইউজ করতে পারবো। ওটাই টপিকের নাম। দেখে থাকি একটা আমরা সাইকোলজিক্যালি যদি বুঝতে পারি, আমাদের হচ্ছে নরমাল জ্বর হলে আমরা বেশিরভাগ সময় প্যারাসিটামল ইউজ করি, যেটা সেটা জেনারেল মেডিসিন। এটার নাম সাধারণ মানুষ খুব ভালোভাবে জানে। এখানে কিন্তু আমরা যেখানে হচ্ছে আমরা বুঝতে পারবো যে একটা পেশেন্ট যদি প্যারাসিটামল খায়, সেটা পেশেন্ট যেহেতু জানে যে প্যারাসিটামল খেলে ঠিক হয়ে যাবো, কিন্তু আমি জেনারেল মেডিসিন যে ক্যালপল ইউজ করি, সেই নামটা সবাই জানে না। সেটা খেলে তখন বুঝতে পারে যে আমি ঠিক হবো বলে। এখানে সাইকোলজিক্যালি ফেলতে পারে একটা। আমরা তো বাঙালি, তো বাঙালি সাইকোলজিতে একটা জিনিস খুব কাজ করে, সস্তার দুরবস্থা। তো সেই ক্ষেত্রে আমরা যদি বলি জেনারিক মেডিসিন কম দামে পাওয়া যায়, ফলে মানুষের সাইকোলজি সেই পেশেন্ট সাইকোলজিতেই আসি, পেশেন্ট সাইকোলজিতে কাজ করে, দামি ওষুধ ভালো কাজ করবে। সেই ব্যাপারটাকে কিভাবে প্রিভেন্ট করবো? ন্যাশনাল হেলথ সিস্টেম অনুযায়ী বা তোমার ন্যাশনাল হেলথ সিস্টেম বা গ্লোবাল হেলথ অর্গানাইজেশন যা আছে, সেখানে হচ্ছে নিজেরা প্রমাণ করেছে যে আমাদের জেনারেল মেডিসিন খুব ব্যাপক পরিমাণে ইউজ হয়, প্লাস হচ্ছে আমাদের এই জেনারেল মেডিসিন বা আমাদের ব্যানার মেডিসিনে ইনগ্রিডিয়েন্ট একই থাকে। তাহলে আমরা এখানে একই যেহেতু কাজ করে, তাহলে আমি জেনারেল মেডিসিন খারাপ হবে? জেনারেল মেডিসিন অবশ্যই ভালোই হবে, কিন্তু কম দামে আমরা পাচ্ছি, আমরা বেশি খরচ করছি না, যেটা সাধারণ মানুষ আমাদের এফোর্ড করতে পারবে। কিন্তু আমার ব্র্যান্ডেড মেডিসিন আমরা সাধারণ মানুষ এফোর্ড করতে পারবে না, যেখানে আমাদের সাধারণ মানুষ আমরা জেনারেল মেডিসিন ইউজ করতে পারবে। এই ক্ষেত্রে বলবো প্রথমেই যে আমরা আমাদের স্বাস্থ্যের জন্য আমরা ওয়েলথকে, মানে আমাদের স্বাস্থ্যই সম্পদ, আমরা টাকাটাকে কম্প্রোমাইজ করতে পারি না। আগে আমাদের স্বাস্থ্য, তারপর আমাদের টাকা পয়সা। তো সেক্ষেত্রে আগে আমি ব্র্যান্ডেড ওষুধকে বেঁচে থাকবো, তবে আরো রোজগারপাতি করবো। অন্য দিক দিয়ে যদি আমি বলি, একটা ম্যানুফ্যাকচারিং কনসিস্টেন্সি, জিএমপি বলে একটা জিনিস হয়, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস। প্রত্যেকটা জেনারিক মেডিসিন, মানে বেশিরভাগ ক্ষেত্রে জেনারিক মেডিসিন ফলো করে না সেই গাইডলাইন্সটা, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেসটা। ফলে তাদের যদি ইনগ্রিডিয়েন্ট সেম হয়ে থাকে, তাহলে কোনোভাবেই তাদের প্রাইস ফল করতে পারে না। এখানে একটা প্রাইস প্রেশার কাজ করে। যদি প্রাইস জেনারিক মেডিসিনগুলোর ক্ষেত্রে কি হয়, প্রাইস কমাতে হবে বলে তাদের মধ্যে কোয়ালিটির কম থেকে যায়, যে কারণে আমরা সেটাকে প্রিভেন্ট করতে পারবো না কোনোভাবেই। আমার অনেক জেনারিক মেডিসিন আছে, তারা যেরকম আমরা আইডিয়াল মানে ক্লিনিক্যাল ট্রায়ালস এর মধ্যে দিয়ে তারা যায় না, মানুষকে তারা ট্রায়ালস বানাচ্ছে। আজকে একটা মেডিসিন বাজারে আসছে, 1 মাস 2 মাস 4 মাস 5 মাস চালাচ্ছে, দেখছে কেমন এফেক্ট করছে, তারপর আবার তুলে নিচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমাদের জেনারিক মেডিসিন তৈরি যে হচ্ছে, আমাদের এফডিএ বা হু এরা আমাদের হচ্ছে অ্যাপ্রুভ করছে, মানে এখানে ফুড ড্রাগ এন্ড অ্যাডমিনিস্ট্রেশন এবং হচ্ছে আমাদের হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এখানে অ্যাপ্রুভ করে দিচ্ছে যে আমাদের জেনারিক মেডিসিন ভালোভাবে কাজ করবে। সেখানে আমি কেন জেনারিক মেডিসিন ইউজ করবো না? আমাদের একটা ভালো একটা অর্গানাইজেশন আমাদের এখানে হচ্ছে ইনভলভ আছে, যে আমাদের অর্গানাইজেশন নিজে বলে দিচ্ছে আমরা এখানে জেনারিক মেডিসিন ভালোভাবে ইউজ করতে পারি।
উল্টা আমাদের ইনগ্রেডিয়েন্টের মধ্যে কি করছে, আমাদের ইনগ্রেডিয়েন্টের মধ্যে হচ্ছে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আর হচ্ছে ইনঅ্যাক্টিভ। যেখানে ইনঅ্যাক্টিভ শুধু জেনারেল মেডিসিন আর হচ্ছে আমাদের ব্র্যান্ড মেডিসিন হচ্ছে সেটা আলাদা, যেটা আমাদের শুধু সাইজটা থাকে, কিন্তু অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট একই থাকে আমাদের, যেটা আমাদের মেনলি ডিজিজটা কিওর করে। আমি কিওর করার জন্য কমে যদি ঠিক হয়ে যাবে তা বেশি ইউজ করবো কেন আমরা? আমি তো কমে ঠিক করতে পারছি। উল্টা আমাদের কাজটাও একই হচ্ছে, আমাদের আলাদা কাজ নয়, কাজটাও একই হয়। জেনারেল মেডিসিনের কাজটা একই আর আমাদের ব্র্যান্ড মেডিসিনের কাজ একই, এটা কিন্তু একই আলাদা নয়, কাজটা একেবারে একই। আমাদের সবাই কি ফ্যাকাল্টিরা বলেন যে পড়াশোনা সবাই ভালো করে করলে, মন দিয়ে পড়াশোনা করলে অনেক দূর উঠবে, কিন্তু সবাই কি তা করি না। তো বা যে সমস্ত সংস্থার কথাই আমরা বলি, তো তারা কি হচ্ছে যে জেনারিক মেডিসিনকে বলছে হ্যাঁ এগুলো করো, কিন্তু তারা আদৌ সেই প্রপার গাইডলাইন মেনে চলছে কিনা সেটাকে দেখছে। কথা একটা আছে, ব্র্যান্ড কোনো নির্ভর করে না, কাজটা নির্ভর করে, কাজটা মেন, ব্র্যান্ড কিন্তু নয়। আমি হয়তো কাজটা একটু মিটে যাচ্ছে তাই ব্র্যান্ডটা ইউজ করবো না, জেনে মিনিট কাজ মিটে যাচ্ছে আমি ব্র্যান্ড ইউজ করবো, কাজ করে রাখবো। Here and all the students present over here. এখানে আমি প্রথম দুটো লাইন বলে এই ডিবেটটা শুরু করতে চাই। পয়সা থাকলে হাসপাতাল, না থাকলে তলিয়ে যায়। যদি রাজ্য না দেখে স্বাস্থ্য, তাহলে কে দেখবে ভাই? এবার যদি স্বাস্থ্য রাজ্যই না দেখে, রাজ্য যদি সবকিছু রেগুলেট না করতে পারে, যদি রাজ্য এটা না ভাবে যে আমাদের স্টেটে দু রকম পপুলেশন আছে, একটা পভার্টি লাইনে, একটা রিচ লাইনে, তো ওখানে যদি আমরা স্টেট রেগুলেট না করে প্রাইভেট হসপিটালের কিছু রুলস রেগুলেশন আর গভর্নমেন্ট, তাহলে আমরা হেলথ সেক্টরে বেশি এগিয়ে যেতে পারবো না। এটা কি হয় কি মানে স্টেট ডিসিশন? হ্যাঁ, আমাদের অনেক ইন্ডিয়াতে অনেক রকম স্টেট আছে, যেমন করে আমরা যদি দেখি অনেকে ট্রিটমেন্টের জন্য সাউথ ইন্ডিয়াতে চলে যায়। কেন চলে যায়? ওখানকার স্টেটের হেলথ কেয়ার সার্ভিস খুবই ভালো ডিউ টু গভর্নমেন্ট। ওখানকার গভর্নমেন্ট ফলো করে বাইপার্টিশন কমিটমেন্ট। বাইপার্টিশন কমিটমেন্ট মানে যারা রুলিং পার্টি আছে ওরা গভর্নমেন্টকে ফান্ড দেয়, যারা হচ্ছে রুলিং পার্টি নেই, অপোজিশন পার্টি, তারাও হেলথ কেয়ার সেক্টরে ফান্ড দেয়। এবার ওখানে যে গভর্নমেন্ট ফান্ডটা কালেক্ট হচ্ছে সেটা হচ্ছে আমাদের পুরো হেলথ কেয়ার, পাবলিক হেলথ কেয়ার সার্ভিসকে ওরা ফলো করে আর মেইনলি মানে ইমপ্রুভ করার চেষ্টা করে। হোয়াট অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল দেন? হ্যাঁ, এবার ইন্ডিয়া তো পুরো ওয়েস্ট বেঙ্গলকে নিয়ে শুধু নয়, ইন্ডিয়াতে অনেক স্টেট আছে, আর ওইটা বলবো না ওয়েস্ট বেঙ্গল পিছিয়ে আছে। ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্সে যদি দেখি ফার্স্ট র্যাঙ্কে আছে, আর পুরো হেলথ কেয়ার সেক্টরে দেখি 30th র্যাঙ্কে আছে ইন 28 স্টেটস অ্যান্ড 8 ইউনিয়ন টেরিটরিজ। তো এখানে যখন 30th র্যাঙ্কে আছে তাহলে এখানে জরুর কিছু না ওয়েস্ট বেঙ্গলে ভালো আছে। যেমন আমরা দেখতে পারি ওয়েস্ট বেঙ্গল পভার্টি লাইনের নিচে যারা পেশেন্ট আছে তাদেরকে স্বাস্থ্য সাথী প্রোভাইড করে, তাদের যারা আমাদের প্লেয়ার্স থাকে আমি দেখেছি গভর্নমেন্ট ময়দান সাথী ক্যাম্প প্রোভাইড করে প্লেয়ার্সদের মানে হেলথ সার্ভিস প্রোভাইড করার জন্য। গভর্নমেন্ট চেষ্টা করছে। ম্যান পাওয়ারের ব্যাপারটা একটু বলো। হ্যাঁ, এবার ম্যান পাওয়ার ব্যাপারটা যে একটা স্টেট গভর্নমেন্ট হসপিটালে 40টা পেশেন্ট, একটা স্টাফ। হ্যাঁ, তো এটা ওয়েস্ট বেঙ্গল এই বলে ওয়েস্ট বেঙ্গল আমরা যখন র্যাঙ্কিং তো আছে, আমরা যখন র্যাঙ্কিং এ দেখি ইন্ডিয়ান স্টেট গুলো তিনটে ভাগে ডিভাইড আছে, একটা ফ্রন্ট রানার্স, একটা অ্যাচিভার্স, আর একটা আছে যারা এখন অ্যাচিভ করতে পারেনি, লো র্যাঙ্কে আছে। তো যারা অ্যাচিভারের মধ্যে ওয়েস্ট বেঙ্গল আছে, ওয়েস্ট বেঙ্গল ফ্রন্টে এগুলি যেতে পারেনি। ফ্রন্ট র্যাঙ্কার্সে যারা আছে কর্ণাটকা, এই কনসিডার অ্যাজ আ ওয়ান। ওয়েস্ট বেঙ্গলে কি হয় ওখানে ভালো, এটা কনসিডার অ্যাজ আ ওয়ান না, কনসিডার অ্যাজ আ ওয়ান করব না। ইন্ডিয়া একটা স্টেটকে নিয়ে নয়, ইন্ডিয়াতে অনেক রকমের লোক আছে, অনেক টাইপের স্টেট আছে, আমি সব স্টেটকে নিয়ে বলবো। এখানে আমাকে বলে দেওয়া হয়নি আমি কোন স্টেটকে নিয়ে বলতে চাই। স্টেট হেলথ কেয়ার নিয়ে কথা, বাট প্রাইভেট স্টেট অফিশিয়াল স্টেট প্রাইভেট প্রোভাইড তো বেশি করে, এটা তো মানবে। কি প্রাইভেট কি করে প্রোভাইড করবে? যদি প্রাইভেট কে আমরা এনএবিএইচ অ্যাসিওর না করুক যে হ্যাঁ ও ভালো মানে ট্রিটমেন্ট দিতে পারে, প্রাইভেট কলেজ অনেক এনএবিএইচ আছে। হ্যাঁ, প্রাইভেট ওটা গভর্নমেন্ট অ্যাসিওর করবে। হ্যাঁ, হ্যাঁ, বিকজ অবভিয়াসলি ভালো ট্রিটমেন্ট দেয়। হ্যাঁ, এবার এমবিবিএস অ্যাক্রিডেট। এবার আমি যদি দেখি গভর্নমেন্ট যদি হসপিটালকে মানে একটা প্রাইভেট ইনস্টিটিউটকে যদি অ্যাপ্রুভ না করে সে দিতে পারবে না ট্রিটমেন্ট। গভর্নমেন্ট দেবে না, প্রাইভেট হসপিটাল না, অনেক প্রাইভেট। টপিক হচ্ছে স্টেট কি করে রেসপন্সিবল হেলথ কেয়ার সেক্টরে তার স্টেট মানে স্টেট অ্যাপ্রুভ দেবে। যেমন আমি বলি আর্টিকেল 47 আছে যেখানে না, আমাদের টপিক কি? আমাদের টপিক আছে ডেলিভারি অফ হেলথ কেয়ার সার্ভিস
is a state responsibility. হ্যাঁ, তো স্টেটের কি রেসপন্সিবিলিটি? শুধু কি স্টেটের, মানে প্রাইভেট দেবে না? আরে প্রাইভেট অবশ্যই দেবে, প্রাইভেট তাদেরকে দেবে যারা প্রাইভেটকে মানে অ্যাফোর্ড করতে পারবে। আমাদের ম্যাক্সিমাম পপুলেশন প্রাইভেটকে অ্যাফোর্ড করতে পারে না। আমরা গভর্নমেন্ট হসপিটালে গিয়ে বড় আজকে আমি শুরু করছি আমার ডিবেট কম্পিটিশন। টপিক হচ্ছে প্রাইভেটাইজেশন অফ হেলথ কেয়ার। আমি এর সপক্ষে বলতে চাই যে প্রাইভেটাইজেশন অফ হেলথ কেয়ার ইজ বেনিফিশিয়াল। আচ্ছা, হেলথ কেয়ার মানে কি শুধু ট্রিটমেন্ট? হেলথ কেয়ার মানে ট্রিটমেন্টের সাথে সাথে কোয়ালিটি, ইনোভেশন এবং ট্রাস্ট, এই সব কিছু মেনটেন করে পেশেন্টকে ট্রিটমেন্ট করা। আমরা দেখেছি অনেক রুরাল এরিয়ায় বা প্রত্যন্ত গ্রামীণ জায়গায় মানুষ কেন সরকারি হসপিটালকে বিশ্বাস করে না, কেন মানুষ নার্সিংহোম বা অন্যান্য ডায়াগনস্টিক সেন্টারগুলোকে কেন বিশ্বাস করে, কেন এমন গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছে যারা প্রাইভেটে পেশেন্টকে নিয়ে যায়? ট্রাস্ট ইস্যুর জন্য। কারণ তারা মনে করে যে প্রাইভেটে ওখানে গেলে মানি ইনকামটা বেশি হয়। তার জন্য স্বাস্থ্যসাথীর ব্যবস্থা রয়েছে, মেডিক্লেম রয়েছে, স্বাস্থ্যসাথী আয়ুষ্মান ভারত কার্ড রয়েছে। কে বলেছে হসপিটাল বলছি স্বাস্থ্যসাথী গ্রেড বি গ্রেড এ হসপিটালকে থেকে ভাগ করা আছে। একটা গভর্নমেন্ট জায়গা আমরা প্রাইভেটাইজেশন মানে সেটা বেসরকারিকরণ করছি। একটা গভর্নমেন্ট জায়গায় ইনফ্রাস্ট্রাকচার কোথায়, গুড হাইজিন মেইনটেইন কোথায় করা হচ্ছে? সব জায়গায়। আমি এটা বলতে চাইছি না যে গভর্নমেন্ট হসপিটাল আমাদেরকে খারাপ সার্ভিস প্রোভাইড করে, একদমই না। কিন্তু একটা প্রত্যন্ত গ্রামে একটা মানুষের অসুস্থ হয়েছে, টাইমস অফ ইন্ডিয়া ল্যান্ডসকেপ স্টাডি অনুযায়ী প্রাইভেটাইজেশন হবে হেলথ কেয়ারের ওর আউটকাম দেখা যাবে। স্টাফ রিডিউস হয় যার কারণে ইনফ্রাস্ট্রাকচার উন্নতি গভর্নমেন্টে করতে পারে, সেটা আলাদা ব্যাপার। গভর্নমেন্ট ফাইনাল গভর্নমেন্ট চাইলে র্যাঙ্ক করে, কিন্তু জিডিপি পার ক্যাপিটায় 142। 2011 সালের পপুলেশন সেন্সাস অনুযায়ী 70% ফ্যামিলি মান্থলি ইনকাম এভারেজ 5000। সেখানে যদি হসপিটালগুলো প্রাইভেট হয়ে যায়, প্রাইভেটাইজেশন হয়, তাহলে তারা অ্যাফোর্ড করবে কি করে? গরিব মানুষ রুরাল এরিয়া থেকে শহরে যাবে চিকিৎসা নিতে, আর প্রাইভেট সেক্টরগুলো ওই শহরে ইচ্ছাকৃতভাবে নিজেদের হসপিটালগুলো গড়ে তুলবে। কেন? কারণ সেখানে মানুষজনের হচ্ছে ইনকামটা অনেক বেশি। সেক্ষেত্রে রুরাল এরিয়ার মানুষের জন্য ওটা অনেকটা সমস্যা তৈরি করে। আমি এবার যদি রুরাল বা গ্রাম্য এরিয়াকে দিয়ে বলি, তাহলে প্রাইভেটাইজেশন মানে যে বেসরকারিকরণ করছি। আমরা যদি গভর্নমেন্টে দেখি সেখানে পুয়ার হাইজিন, ইনফ্রাস্ট্রাকচার কোথায়, রিক্রুটমেন্ট হচ্ছে না, নার্সেস ডক্টর কোথায়, একটা আইসিইউ, একটা মেডিসিন কি ঠিকঠাক আমরা পাই? সেই প্রাইভেট হসপিটালগুলোকে যদি আমরা মানে সেই গভর্নমেন্ট হসপিটালগুলোকে যদি আমরা প্রাইভেটের হাতে তুলে দিই, তাহলে ইনফ্রাস্ট্রাকচার আরো বেশি উন্নত হবে। সেখানে রিক্রুটমেন্ট করা হোক, ডক্টর আনা হোক, নার্সেস আনা হোক, মেডিসিন সাপ্লাই দেওয়া হোক। যেখানে একটা গভর্নমেন্ট একটা গ্রামের মানুষকে অনেক সময় সরকারিতে পেশেন্টকে আনতে গিয়ে রাস্তায় আমরা দেখি পেশেন্ট মারা যাচ্ছে। যদি সেগুলো আমরা হাতের কাছে পাই তাহলে পেশেন্টের অবশ্যই সুবিধা। আর একটা জিনিস পড়ে রইল যে টাকা, যে এটা একটা ভুল ধারণা যে প্রাইভেট মানে ভিভিআইপিদের জন্য, কোনোদিনই নয়। স্বাস্থ্যসাথী, মেডিক্লেম, আয়ুষ্মান ভারত কার্ড, যেখানে গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট সব ব্যবস্থা আমরা প্রোভাইড করতে পারছি। প্রাইভেটাইজেশন হলে পেশেন্ট দেখে ভর্তি করা হয়, যে পেশেন্টের কতটা কোয়ালিটি কেয়ার দেওয়া যায় সেটা দেখা হয় পেশেন্টের ইকোনমিক কন্ডিশনের উপর। অনেক ক্ষেত্রে দেখা গেছে পেশেন্টের ইকোনমিক কন্ডিশন খারাপ হলে তাকে প্রথমে যে ফার্স্ট এড চিকিৎসা সেটা পর্যন্ত পায় না। শাসন জেনারেল হসপিটাল পুনেতে সেখানে এখনো 112টা কেস ঝুলছে শুধুমাত্র রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে 2023 সালের রিপোর্ট অনুযায়ী দেখছি যে বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে হাইপারটেনশন, ডায়াবেটিসের কারণে। এর মূল কারণ হচ্ছে ওই ফুড হ্যাবিট, এর জন্য বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে। ফুড হ্যাবিটের জন্য মানুষ মারা যাচ্ছে। তো মেন্টাল হেলথের ব্যাপারটা কি? মেন্টাল হেলথের জন্য তো অনেক মানুষ ডিপ্রেশনে, সুইসাইড পর্যন্ত অ্যাটেম্প করছে। এটাই তো বলা হচ্ছে, এইসব কারণে তো মেন্টাল হেলথেও প্রবলেম দিচ্ছে। যে আমাদের
লাইফস্টাইল চেঞ্জেস হচ্ছে, তারপরে যে আমাদের মেন্টাল হেলথের প্রবলেম হচ্ছে, তারপরে তো মারা যাচ্ছে। আমার এটাই তো যে এটা ক্ষতিকারক সেটাই তো বোঝা যাচ্ছে। লাইফস্টাইলের সঙ্গে মেন্টাল হেলথের সম্পর্ক তো ডিবেটেবল হচ্ছে অনেক, কারণ লাইফস্টাইল এই মুহূর্তে যেটা পার্সেন্টেজে দাঁড়িয়েছে, লাইফস্টাইলের তো অনেক অ্যাডভান্স টেকনোলজি বেরিয়েছে, যেমন হচ্ছে বর্তমানে যোগা থেরাপি থেকে শুরু করে মেন্টাল হেলথ ওয়েলবিং সবই হচ্ছে। তো লাইফস্টাইল যে আমাদের মেন্টাল হেলথের উপর প্রেসার সৃষ্টি করছে, সেটা কিভাবে একটা তুমি অ্যানালাইসিস করে দিচ্ছ? লাইফস্টাইল যেমন চেঞ্জেস হচ্ছে, মানে লাইফস্টাইল চেঞ্জেসের ফলে যেমন আমরা স্মার্টফোন ইউজ করছি, ল্যাপটপ ইউজ করছি, এর ফলে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাচ্ছে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাওয়ার জন্য মানুষ উইক হয়ে পড়ছে, ঘরেই বসে থাকছে, স্ট্রেস বাড়ছে, এর ফলে মেন্টাল প্রবলেম দেখা দিচ্ছে। আচ্ছা, ফরবিট আর অ্যাপেলের একটা ডাটা আছে, সেখানে হচ্ছে যে তাদের অ্যাপ বা তাদের যে স্মার্ট ওয়াচ আছে সেটা ইউজ করার ফলে বর্তমান ক্ষেত্রে অনেক কিন্তু সুবিধা পাওয়া যাচ্ছে, যেমন সেখানে সবসময় ডিজিটালি হার্ট রেট বা কত স্টেপ তুমি ওয়াক করছো, সেগুলো সবই কিন্তু মানুষকে একটা অ্যাডভান্স নলেজের দিকে কিন্তু এগিয়ে দিচ্ছে, যাতে তারা মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ দুটোই ঠিক রাখতে পারে। তো বর্তমান জেনারেশনের ক্ষেত্রে লাইফস্টাইল এবং ফুড হ্যাবিট কখনোই কিন্তু খারাপ এফেক্ট করছে না। এবং আরেকটা কথা হচ্ছে যে এই যে বলা হচ্ছে বর্তমান জেনারেশন খাবার এবং ফুড হ্যাবিট লাইফস্টাইল দুটোই আমাদেরকে এফেক্ট করছে, সেটা কিন্তু আগে আরো বেশি হতো। আমরা কিন্তু এই বর্তমানের ফুড হ্যাবিট এবং লাইফস্টাইলের উপর নির্ভর করে কোভিডের মতো একটা মহামারী পার করে এসেছি। আচ্ছা, তোর কথা শুনে ভালো। তাহলে আগেকার মানুষ জানিস ধুতি পরতো, ধুতি পরার মেন কারণ কি ছিল জানিস কি? মেন কারণ ছিল যে আমাদের যে স্পামের টেম্পারেচার আমাদের বডির থেকে 2 ডিগ্রি কম থাকে, সেই জন্য আমাদের স্পোটাম দেহের বাইরে থাকে, ঠিক আছে? যেহেতু ধুতি পরলে কি হতো যে আমাদের ইয়ার পাস বেশি হতো, কিন্তু মানুষের লাইফস্টাইল চেঞ্জের জন্য এখন স্যুট বা করছে, জিন্স প্যান্ট করছে, তার জন্য আমাদের টেম্পারেচার বেড়ে যাচ্ছে, তার ফলে আমাদের স্পাম জেনারেট নষ্ট হচ্ছে, বলে আরো লাইফস্টাইল। আচ্ছা, বর্তমানে কিন্তু আন্ডারওয়্যারও ইউজ করা হচ্ছে। হার্নিয়া কিন্তু আন্ডারওয়্যার না ইউজ করে হতে পারে, তো আন্ডারওয়্যার ইউজ করলে সেই প্রোডাক্টটা সেভে থাকে এবং হার্নিয়াকে প্রিভেন্ট করা যায়। আমি বলি প্রিভেন্ট করা যায়, আমি বলছি আন্ডারওয়্যার ডেভেলপমেন্ট করে, তো মডার্ন কোনোভাবে খারাপ ইউজ করছে না। কারণও তো এখন না হলে অনেক প্রকারের অসুবিধা হতে পারে, যেমন স্প্রেড অফ ইনফেকশনস হতে পারে এবং লংজিভ একটা পিরিয়ড থাকে পেশেন্টের ডক্টর দেখানোর জন্য, সেটা তো একটা খুব খারাপ ব্যাপার না। তো এটাকে আমরা অবশ্যই কম করতে হবে, যাতে প্রপার ম্যানেজমেন্ট করতে হবে এবং এটা এক প্রকার ম্যানেজমেন্ট ফেলিয়ার হিসেবের মধ্যেই পড়ে। হ্যাঁ, কিন্তু ম্যানেজমেন্ট প্রকারের মধ্যে পড়লে আমরা যখন সেটা করব, দেন মেডিকেল স্টাফও তো আমাদের কম আছে, সেই ক্ষেত্রে কি করব? মেডিকেল স্টাফের করার জন্য আমরা রিক্রুটমেন্ট বাড়াবো এবং তার প্রপার ম্যানেজমেন্ট এবং ওভার ডিউটি ওভারটাইম স্টাফের মধ্যে করতে হবে, কিন্তু পেশেন্টের সেফটিকে এবং পেশেন্টের সেফটিকে তো আমাদের প্রায়োরিটি দিতে হবে না? হ্যাঁ, কিন্তু তার জন্য তো আমি কম্প্রোমাইজ করতে পারি না হেলথ কেয়ারে। So then what about the infection spreading among the লাইনে কিভাবে ইনস্ট্রাকশন স্প্রেড করতে পারে? তো ওপিডি ডিপার্টমেন্টে অনেকে পেশেন্ট আছে যারা একটা কোনো ডিজিজ নিয়ে এসেছে, তো সেটা সেক্ষেত্রে তো পেশেন্টের থেকে ইনফেকশন ছড়াতেও পারে, তো সেটাকে সেটাকেও আমাদেরকে দেখতে হবে না? লাইনে তাহলে কিভাবে ইনফেকশন স্প্রেড করবে? ছড়াতেই পারে, কোনো ডিজিজ কমিউনিকেবল ডিজিজ নিয়ে পেশেন্ট ভর্তি হলো, তো সেই ক্ষেত্রে আমরা কি করে করব? কিন্তু কমিউনিকেবল ডিজিজ তো যদি শর্ট লাইন থাকে তাহলেও স্প্রেড করতে পারে, এটা লং লাইনের ক্ষেত্রে অনেক কি করে প্রযোজ্য? সো তাহলে সেক্ষেত্রে আমাদের মানির আগে তো আমরা পেশেন্টের হেলথকে, যদি পেশেন্টের হেলথ কম্প্রোমাইজ করতে পারি না, পেশেন্টের হেলথকে প্রথমে প্রায়োরিটি দিতে হবে। তো আমরা তো পেশেন্টের হেলথকে প্রথমে আমরা প্রায়োরিটি দেব, তারপর তো আগে দেখা গেল যে পেশেন্ট যে ডিজিজ নিয়ে ভর্তি হয়েছিল, সেই ডিজিজেই যদি স্প্রেডিং হয়ে যায়, তো সেক্ষেত্রে সেটা একটা খুব বড় বিষয়। কিন্তু তাকে দেওয়ার জন্য যদি আমাদের কাছে বেড না থাকে, হেলথ কেয়ার প্রফেশনাল না থাকে, তাহলে আমরা তাকে ট্রিট করব কি করে? আমাদের তো ট্রিট করার জন্য ফার্স্টে আমাদের বেড বাড়ানো দরকার, রাইট? তো তার জন্য আমরা প্রপার রিক্রুটমেন্ট করব, হসপিটালে ইনফ্রাস্ট্রাকচার বাড়াবো এবং যে কারণের জন্য প্রাইমারি যে বেশিরভাগ দেখা যায় রুরাল
পেশেন্ট গুলো বেশি আসছে, তো সেই ক্ষেত্রে প্রাইমারি হেলথ সেন্টার গুলোতে অসুবিধার জন্যই শহরাঞ্চলের দিকে যে গভর্নমেন্ট হসপিটাল আছে সেখানে আসছে। তো সেখানে প্রাইমারি হেলথ সেন্টার গুলোকে আমরা প্রপার ম্যানেজমেন্ট করবো, ইনফ্রাস্ট্রাকচার বাড়াবো, তার যে ক্ষেত্রে ছোট ছোট ডিজিজ গুলো যেগুলো দ্বারা হসপিটালে ভর্তি হচ্ছে তো সেগুলো আমরা কিউর করবো। কিন্তু ছোট ছোট হসপিটালে রুরাল এরিয়ায় ওরকম ভাবে সুবিধা নেই, কারণ অ্যাজ পার ডক্টর পেশেন্ট রেশিও 1:1000 থাকার কথা, বাট ইন রুরাল এরিয়া সেটা অনেকই কম। এবং আমাদের আরবান এরিয়াতে এটা যদিও আছে, বাট গভর্নমেন্ট হসপিটালে বেশি পেশেন্ট যায় অ্যাকর্ডিং টু নীতি আয়োগ, বিকজ ওখানে আমাদের অ্যাকর্ডিং টু নীতি আয়োগ ওখানে আমাদের বেশি আর কি প্রফেশনাল আছে টু ট্রিট দ্য পেশেন্টস। সেক্ষেত্রে আমরা ম্যানেজমেন্ট করবো, প্রাইমারি হেলথ সেন্টারগুলোকে ঠিক করার জন্য গভর্নমেন্টের স্কিম চালু করতে হবে এবং সেটা ম্যানেজমেন্ট করতে হবে। তো যে ক্ষেত্রে আমাদের যে রুরাল ডিস্ট্রিক্ট থেকে যে পেশেন্টগুলো শহরাঞ্চলে আসে তো সেগুলো যাতে ছোট ছোট চিকিৎসাগুলো যেগুলো প্রাইমারি হেলথ সেন্টারেই হতে পারে, সেটার জন্য আমাদের তো ম্যানেজমেন্ট করতে হবে, যেটার জন্য না হলে তো আমরা লং কিউজ তো বেড়েই যাবে হসপিটালে এবং চিকিৎসারও একটা অসুবিধা হতে পারে, এবং একটা হসপিটালের একটা এনভায়রনমেন্ট ঠিক রাখতে হবে, একটা হসপিটালে শান্ত পরিবেশ থাকতে হবে, তো সেটার জন্য তো অসুবিধা হবে না। কিন্তু আমি লং কিউজকে মেইনটেইন করতে গিয়ে যদি পেশেন্ট হেলথ কেয়ারকে কম্প্রোমাইজ করে দিই, তার যদি আমি কোয়ালিটি রিপোর্ট না দিতে পারি, তাহলে তো সে ভালোভাবে ট্রিটমেন্ট পাবে না। তারপর প্রতিটা পেশেন্টের জন্য আমাকে ইকুয়ালি টাইম দিতে হবে, আমি কি করে না করে করব এটা? তো সেটার জন্য টোকেন সিস্টেম করতে হবে, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম করতে পারে, যেই দিন অ্যাভেলেবিলিটি আছে স্লট আছে সেই দিন আমরা অফার করতে পারি, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম, অনলাইন রেজিস্ট্রেশন এবং ইউজ অফ টেকনোলজি করতে পারি, যেটা সেলফ মানে পেশেন্টরা নিজেদেরকে মানে ইন্ট্রোডিউস করবে এবং হচ্ছে অ্যাডপশন ইজ নেসেসারি হেল্পার মার্ডার। আমি প্রথমেই বলতে চাই যে অ্যাবর্শন করানোটা ঠিক নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা নেসেসারি, খুবই প্রয়োজন। কেন কি ওমেন সেফটি সবথেকে বড় কথা। কিছু কিছু ক্ষেত্রে মেয়েদের অনেক রকম প্রবলেম থাকতে পারে, লাইক একটপিক প্রেগন্যান্সি, তারপর ফিটাস যদি ভেতরে মারা যায় তো সেক্ষেত্রে অ্যাবর্শন করাটা খুবই প্রয়োজন। সেক্ষেত্রে যদি অ্যাবর্শন না করানো হয় তাহলে কিন্তু মায়ের ক্ষতি হতে পারে। হ্যাঁ, আই এগ্রি উইথ দিস পয়েন্ট, বাট আরো অনেক উপায় আছে। তো প্রোটেকশন ইউজ করো তুমি তার জন্য। আমি এখানে বলেছি, এখানে তো কোথাও লেখা নেই যে প্রোটেকশন ইউজ করে, এই কথাটা কোথাও উল্লেখযোগ্যই নেই। এবার সে কিভাবে প্রেগন্যান্ট হচ্ছে দ্যাট ইজ নট মাই টপিক। আমার টপিক হচ্ছে সে যদি প্রেগন্যান্ট হয়, তার ফিটাস যদি ভেতরে মারা যায়, তাহলে সেক্ষেত্রে আমার অ্যাবর্শনটা করাতেই হবে। সে কিভাবে প্রেগন্যান্ট হয়েছে সেটা নয়। মারা যায় ঠিক আছে, ওকে, ফিটাস যদি মারা যায় ঠিক আছে, অ্যাবর্শন করা তো আমি মেনে নিলাম, ফিটাসটা কেন মারা যাচ্ছে, হোয়াট ইজ দ্য রিজন? কিন্তু এখানে তো আমার রিজনটা দেখানো হচ্ছে। অবশ্যই রিজন দেখতে হবে, নিশ্চয়ই মায়ের পয়েন্ট আছে, দেখবো কেন। আমার প্রথমেই বলেছি যে ওমেন, আমার সবথেকে বড় পয়েন্ট হচ্ছে যে যেখানে একটা মেয়ের ভবিষ্যৎ মানে তার শারীরিক অনেক রকম প্রবলেম হতে পারে অ্যাবর্শন না করালে। আমি প্রথমেই আমার বক্তব্যের শুরুতে বলেছি যে অ্যাবর্শনটা ঠিক নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা নেসেসারি হয়ে পড়ে। আমি সেই ক্ষেত্রেই বলেছি যদি ফিটাস মারা যায়, একটোপিক প্রেগন্যান্সি, সেই ক্ষেত্রে অ্যাবর্শন করাটা মাস্ট ইম্পর্টেন্ট। ইভেন একটা অ্যাক্ট আছে যেটা 2021 এ পাস হয়েছে, ম্যাটারনিটি, আমি সেক্ষেত্রে একটু হয়ে গেছি, আমি বলছি ওটা হচ্ছে এমপিপি অ্যাক্ট, ওটা হচ্ছে 1971 এ 1971 অর্ডারটা পাস হয়, 2021 এ সেটা তখন 12 উইকস পর্যন্ত একটা ডক্টরের কনসাল্ট নেওয়া হতো, 12 উইকস পর্যন্ত একটা ডক্টরের কনসাল্ট নেওয়া হতো, দেন 20 উইকস পর্যন্ত দুটো ডক্টরের কনসাল্ট নিয়ে হতো। কিন্তু অ্যাবাভ 20 উইকস এর উপরে গেলে সেটা ইল্লিগাল, প্রপার ইল্লিগাল। কিন্তু এখন সেটা 20 না, সেটা এখন 24 উইকস হয়ে গেছে। 24 উইকস পর্যন্ত ঠিক আছে, 24 উইকসের উপর গেলে 24 উইকসের উপর গেলে মেডিকেল টিম বসাতে হবে, মেডিকেল টিমের কনসাল্ট নিয়ে অবশ্যই করতে হবে, কেন আমি করব না? সেটা হবে, বাট যে ক্ষেত্রে দরকার সেই ক্ষেত্রে অ্যাবর্শন করাটা অ্যাকর্ডিং টু WHO অনেক রিলিজিয়নে কিন্তু এটাকে খারাপ হিসাবে দেখা হয়। আচ্ছা, এবার আমি একটা কথা বলি, যদি ইন কেসেস অফ রেপ কেস, যদি রেপ কেস দেখা হয়, সেক্ষেত্রে যখন একটা মেয়ে প্রেগন্যান্ট হচ্ছে, তাহলে সে রেপ কেস থাকার পর আমি তার অ্যাবর্শন করব না? অবশ্যই করাবো, কেন? তাহলে আমার সেখানে তো অ্যাবর্শন অফ কোর্স নেসেসারি। কিন্তু অ্যাবর্শন তখন নেসেসারি মানছি, কিন্তু অবশ্যই আমি সেখানে রেপ
টাইপ অফ মার্ডার, ইটস আ টাইপ অফ মার্ডার না? আচ্ছা মার্ডার ঠিক আছে। মার্ডার হোক বাট ইন কেস অফ রেপ আমি বারবার উল্লেখ করছি রেপ কেসে একটা মেয়ের ভবিষ্যৎ জড়িয়ে আছে তো সেই ক্ষেত্রে আমি এটাকে অ্যাবর্শন বলছি না যে খারাপ না, অ্যাবর্শন অবশ্যই ভালো, কিন্তু সব কেস সবসময় খারাপ। কেন ইন্ডিয়ার বেশিরভাগ অ্যাবর্শন কিন্তু ইল্লিগাল, ইন্ডিয়াতে বেশিরভাগ অ্যাবর্শন কিন্তু ইল্লিগালের জন্য বেশিরভাগ এই জন্য মেয়েরা অ্যাবর্শন করায়। এবার ফ্যামিলি প্রেশার থাকে অনেকে, তো অ্যাডাল্ট যারা হয় তারাই একমাত্র নিজেদের অধিকার নিজেরা বলতে পারবে। এবার আন্ডার 18 যদি হয় তারা তো অবশ্যই বলতে পারবে না, যারা সাউন্ড মাইন্ডেড হয় তারাই একমাত্র বলতে পারবে অবশ্যই। বিকজ ইউথেনেশিয়াটা হচ্ছে একটা মার্সি কিলিং যেটা আমরা পেশেন্টকে দিই তাকে বেশি যারা আনবেরেবল পেন আর সাফারিং আছে সেটা নিয়ে ওকে একটা পিসফুল ডেথ দেওয়া হয়। আর কিন্তু ইউথনেশিয়া তো আমাদের হচ্ছে আমাদের ডিভ্যালুয়েশন অফ লাইফ। আমাদের একটা লাইফের কোনো ভ্যালু নেই, মোরাল ভ্যালুস নেই, মার্সি নেই। মার্সি আছে কিন্তু এই একটা তো অলরেডি সুপ্রিম কোর্ট থেকে পাস আউট হয়ে গেছে। যারা আনবেরেবল পেন নিয়ে আসছে তাহলে ওকে তুই কি দিয়ে ওটা ট্রিট করবি? সরি টু কারেক্ট ইউ, বাট জিনিসটা যেটা তুমি বলছো পাস হয়ে গেছে সেটা ছিল হচ্ছে আইপিসি সেকশন 1860 তে। এখন হচ্ছে ভারতীয় ন্যায় সমিতি যেখানে 2023 এর জন্য একটা বলা আছে যেখানে মানে ইটস ইলিগাল, whereas আগে যেটা ছিল সেখানেও ফুললি ছিল না, বাট প্যাসিভ ইউথনেশিয়া ওয়াজ লিগাল। এখন প্যাসিভ ইউথনেশিয়াটাই এখানে লিগাল আছে। এখন সেটা আর একদমই কোনো মানে লিগাল নেই সেই জিনিসটা। কেন? যদি তোর বাড়ির লোক এইরকম একটা ডিজিজে সাফার করছে যেটা তুই দেখছিস কিছু তুই করতেই পারবি না, এইটাই তোর লাস্ট অপশন, তাহলে তুই কি করবি লাস্টে গিয়ে? আমি তারপরে আমার প্যালিয়েটিভ কেয়ার নেব, আমার যত কেয়ারস গুলো আমার আছে যেগুলো আমার মেজারমেন্টস আছে আমি সেগুলো প্যালিয়েটিভ কেয়ার তুই একটা টাইম ইন্টারভ্যালেই দিতে পারবি কিন্তু সাফারিংটাকে তুই কমাতে পারবি না। আচ্ছা আমি সাফারিং তো কমাতেই পারি, তাহলে আমাদের মেডিকেল সায়েন্স ইমপ্রুভ হচ্ছে কেন? আমাদের যদি অ্যানালজেসিক ভেরিয়াস ড্রাগস কেন? যারা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার ডিজিজ আছে, জ সিনড্রোম আছে, এরা তো অলরেডি একটা অ্যাগনিতে আছে, কিছু করতেই পারছে না। তো একটা টাইমে তুই কি করবি? এই পেশেন্টের কিছু রাখি কিছু হবে বল? হ্যাঁ কেন হবে না? আমরা তাদের মানে যে ভেরিয়াস ডিজিজ গুলো সেটাকে কিওর করার চেষ্টা করব। এন্ড ইফ লক জ পেশেন্টকে তুই কি করে কিওর করবি? বা যারা এন্ড স্টেজ ক্যান্সারে চলে গেছে যাদের কিছুই হবে না ওটা কি করবি? তাহলে কি তুমি বলতে চাইছো আমাদের কোনো মোরাল ভ্যালুস নেই? মোরাল ভ্যালুস আমি যদি পেশেন্ট সাইড থেকে দেখবো তাহলে সেটা আছে, আমি পেশেন্ট ভাবেই দেখবো। না আমার সবসময় সেটা আমাদের অ্যাজ এ হেলথ কেয়ার প্রফেশনাল ইটস নট আওয়ার ডিউটি টু সি মানে হি অর শি অ্যাজ আ পেশেন্ট, কারণ জিনিসটা আমরা তাকে কখনো পেশেন্ট হিসেবে দেখবো না। আমরা কি দেখবো না সে আমাদের নিজের মানে মরাল ভ্যালু একটা বলে জিনিস আছে। আগে আমি হিউম্যান বিং আমি দেখবো সেই হিউম্যান বিংটা কি করে সাফার করছে, তারপরে হেলথ কেয়ার প্রফেশনালটা লাইন আসবে। কেন আমি একটা পেশেন্টকে বেশি সাফারিং দিচ্ছি কি হ্যাঁ তোমাকে সাফার করতেই হবে? এখানে আমার কি লাভ হচ্ছে? হসপিটালে তুই এইরকম পেশেন্টকে রেখে তুই কি রাখতে পারবি? তো আমি তো সেটা বলার কেউ নই। এই টপিকে কেউই কিছু বলো না। আমি বলার কেউ নই মিন্স অ্যাজ এ হেলথ কেয়ার প্রফেশনাল বা অ্যাজ এ ডক্টর আমি বলার কেউ নই। আমাকে ল বলে দেয়নি যে আমি এই পেশেন্টটাকে ট্রিট করতে পারবো না বলে আমি মেরে ফেলবো। বাট অন্য কান্ট্রিজ নেদারল্যান্ডস, বেলজিয়াম, কানাডাতে এটা তো অলরেডি আছে, তাহলে ওদেরকে তো একটা কোশ্চেন আসবে আমার কাছে নেদারল্যান্ডস এর ব্যাপারে। সো আমি একটা অলরেডি কেস প্রেজেন্ট করে নিয়েছি। নোয়া পলভমি 2019 এর কেস। উনি একজন ছিলেন মানে অ্যাক্টিভিস্ট, মেন্টাল হেলথ অ্যাক্টিভিস্ট, কিন্তু সে মারা যায় 17 বছর বয়সে। তার Netherlands active euthanasia was passed under the act of 2002 আর কেসটা হয়েছে 2019 এ, বাট ইট ওয়াজ নট অ্যান মানে কি বলবো গভর্নমেন্ট এডেড কেস ছিল না। সেখানে অ্যাকর্ডিং টু হার নোভেল শি ওয়াজ ফোর্সড টু ডু এন্ড তার অ্যানোরেক্সিয়া ছিল বলে তাকে ইউথনেশিয়া মানে আন্ডারগো করতে হয়েছিল। তাহলে এটা তো গভর্নমেন্টটাকে দেখতে হবে। এই কোটেশনটা তো গভর্নমেন্ট অলরেডি বাই দ্য ল এটা পাস করে দিয়েছে, তাহলে আমরা কে যাতে এই জিনিসটাকে অ্যাপ্রোচ করব? ওটাই তো কেসটা তো ওটাই বলছি। কেসটা হচ্ছে যে কিন্তু সেটা মানে ইচ্ছে করে তাকে মারা হয়েছিল। শি ওয়াজ সেক্সুয়ালি অ্যাবিউজড, যে মানে তাকে নিতে হবে। হার ফ্যামিলি মেম্বারস স্ট্যাঙ্গেলড হিম যাতে মানে সে জিনিসটার জন্য আরো মানে সে নিজের লাস্ট স্টেজ অবধি মানে ব্রেকডাউন করতে পারে নিজেকে। শি ওয়াজ থার্ড পজিশন যারা হোল্ড করেছিল তাদেরকে প্রাইজ দেওয়ার জন্য আমি মঞ্চে ডেকে নেব ডক্টর ইন্দ্রাণী ম্যামকে।
তো থার্ড পজিশনে যারা ছিলেন তারা একটু চলে আসবে। সৌমিতা পাল, সুকৃতি চক্রবর্তী, এমডি আরজু মণ্ডল, তিথি খান। কেউ প্রেজেন্ট নেই? তিথি চলে গেল না? ঠিক আছে। আচ্ছা, অন বিহাফ কেউ কি নেবে? ব্যাটমেট কেউ আছে? রূপম আসলে সে রিসিভ করে নাও। ছবি তুলতে রাঙ্গোলি কম্পিটিশনের জয়েন্ট সেকেন্ড হয়েছিল। তো ফার্স্ট গ্রুপকে আমি ডেকে নিচ্ছি। দীক্ষা ঘোষ, শ্রাবন্তী চৌধুরী, হিয়া মারি আর তানভি। এদেরকে প্রাইজ তুলে দিচ্ছে টিনা ম্যাম। ইন্দু বালতি দুজন দুজন করে দুদিকে ম্যাডামের চলে আসো। ম্যাডামের দুদিকে দুজন, আরেকজন আসো এদিকে। পরের টিম চলে আসবে। তনিল রয়, অরুণাভ রয়, স্পন্দন রয়, সুমন নায়ক। জয়েন্ট সেকেন্ডের প্রাইজ তুলে দিচ্ছে ওটিটি থেকে সৌরিতা ম্যাম। প্রেজেন্টেশন, তাদের পোস্টার, ছবি আর টিমের নাম এগুলো ডিসপ্লে করা হোক অ্যাকর্ডিং উইথ देयर টোটাল অবটেনিং নাম্বার। পোস্টার প্রেজেন্টেশনে প্রত্যেকটা কোর্স থেকে একটা করে টিম হয়েছে যারা প্রথম প্রাইজ পাবে।
এখানে সেকেন্ড থার্ড এরকম কোনো অপশন নেই, অনলি ফার্স্ট প্রাইজ উইনার। তো সবার ফার্স্টে আমি আসছি ব্যাচেলার্স ইন ফিজিশিয়ান অ্যাসোসিয়েট কোর্সে। ততক্ষণ আমাদের স্ক্রিন সেট করে নিচ্ছে সৌম্যদীপ মান্না। এনি গেস বিপিএস থেকে কারা ফার্স্ট হয়েছে? কোন টিম? গার্ডিয়ান। আর সেকেন্ড ইয়ারে তো দুটো গ্রুপ ছিল, কোন টিম? তিনটে গ্রুপ চলে এসেছে। পিএ থেকে হাইয়েস্ট পেয়েছে ডায়াগনস্টিক ডাইমেনশন 139 আউট অফ 180। ডায়াগনস্টিক ডাইমেনশন থেকে তিনজন চলে আসলো। শ্রমিক স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। Lisa Vera, Ognidipta, and Ongija. Pillars of Care 135 out of 180। BMLT প্রাইজ ডিস্ট্রিবিউশনের জন্য ডেকে নেব BMLT কোঅর্ডিনেটর ম্যাম সাইনা ম্যামকে। অটোদন একটা সেন্টারে দাঁড়াও, ওই সাইডে একটা অঙ্কিতা বসাককে প্রাইজ তুলে দিচ্ছে স্নেহাশিস স্যার। আমি স্নেহাশিস স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সেকেন্ড পজিশন, টোটাল মার্কস হয়েছে 32.9, পেয়েছে সৌম্যদীপ মান্না। সৌম্যদীপ মান্নাকে প্রাইজ দেওয়ার জন্য আমি সুমন স্যারকে মঞ্চে ডেকে নেব। হাততালি কোথায়? তালি হয়ে যাক একটা। As we come to
to the close of the memorable day, we would like to express our gratitude to our respected CEO sir, Mr. Supriyo Chakraborty, and our GM sir, Mr. Arnab Mitra, General Manager of Bibi Poddar Hospital, our branding team, and grateful thanks to our housekeeping team and the security team, and the food and beverage team, and especially our sincere and responsible volunteers, and lastly our respected lovely faculties. এখনো বলছি কি হ্যাপি বার্থডে